প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউল্যাব একটা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। ইউল্যাবের যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে এর ক্যাম্পাসের পরিবেশ। ইউল্যাবের পড়াশোনা ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নয়, ক্লাসরুমের বাইরে নানা ধরনের ক্লাব রয়েছে, সবগুলো কিন্তু শিক্ষামূলক ক্লাব। সেই ক্লাবের সঙ্গে ছাত্রছাত্রীরা যুক্ত, তারা নানান কিছু শিখছে। আরও একটা বিষয় খুব উল্লেখযোগ্য ইউল্যাবের রয়েছে নিজস্ব টেলিভিশন, নিজস্ব রেডিও, নিজস্ব নিউজ লেটার। এগুলো কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খুব সহজে করা সম্ভব নয়। এর প্রত্যেকটির সঙ্গে কিন্তু ছাত্রছাত্রীরা যুক্ত হতে পারছে। আমি সবসময় মনে করেছি যে শুধু ক্লাসরুম বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য যথেষ্ট নয়। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। হ্যালো এভরিওয়ান, আমি কোনাল। আমি চ্যান্ডেলাই সেরা কণ্ঠ 2009 এর চ্যাম্পিয়ন হয়েছিলাম আর ইউল্যাবে পড়ি। হ্যালো, আমি সামির হাফিজ। আমি 2007 এর ডিরক স্টার্স এর উইনিং ব্যান্ডে ছিলাম, পাওয়ার সার্জ। So yeah, after I came back, I started playing for big bands like Warfaze, and then I have a band with Rafa, and so on. Lots of projects. But still, after all that, I decided to enroll in ULAB. Which gives me the liberty to do and be what I am, and which will help me to strive better and do better in my own sector. So yeah, I think ULAB was the best option I had among all universities. এতক্ষণ কইছিলি এতগুলো কাজ বাকি, কাপড়গুলো কে ধুবে? টুনি হারামজাদি, কি করলি? আবার তুই থামছিস? আবার থামছিস? হ্যাঁ, মর তুই। এটা আমাদের সমাজে টুনিদের নিত্যদিনের প্রাপ্য। আচ্ছা, যদি এমন হতো কোনো এক জাদুর ঘড়ি বদলে দিত টুনির অতীত। আবার থেকে বলছো কাজ করতে গেলে একটু ভাঙবে মা, তুমি যাও ওদিকে টেবিলটা পরিষ্কার করে ফেলো। কিন্তু বাস্তব জীবনে টুনিদের থাকে না কোনো জাদুর ঘরে, শুধু থাকে আপনার আমার বিবেক। নিজের বিবেক সচেতন করুন, গৃহকর্মী নির্যাতন বন্ধ করুন। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। যে হাত রুখে দিয়েছিল ভাষার ষড়যন্ত্র, যে হাত নির্ভীকভাবে অস্ত্র ধরেছিল স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে, ওই হাত ধরে সূচনা হয়েছিল গণতন্ত্রের। যে হাত বিপদে আসে বন্ধুর মতো, ফুল নিয়ে অপেক্ষায় থাকে ওই হাত। সে হাত ব্যাটে বলে উঁচিয়ে ধরে বাংলাকে,
যে হাত কলম চালিয়ে আলোর দিশা দেয় মানব সভ্যতাকে। সে হাত মাথা উঁচু করে বাঁচতে শেখায়। ওই হাত নিরাপত্তার দিক নির্দেশনা দেয়। যে হাত বাংলাকে জাগিয়ে রাখে নিরলস। সে হাত প্রতিনিয়ত এঁকে চলে বাংলার মুখ। যে হাত যোগায় অন্ন বস্ত্রের সংস্থান। গিটার বাজিয়ে জাগ্রত করে কোটি প্রাণের বাসনা। সেই হাত আজ কেন প্রাণনাশী? বন্ধ হোক সব নৃশংসতার যন্ত্রণা। এর প্রতিরোধে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই এখন। হাতে হাত রেখে এগিয়ে চলি সম্ভাবনার পথে। জেনেছি একটি কথা, ভুলের হৃদয়ের ব্যথা, এগুতে হবে বিভেদ ভুলে, হাতে হাত কাঁধে কাঁধ রেখে। এ দেশ তোমার আমার, এ দেশ তোমার আমার সকলে। লাখো শহীদের রেখে যাওয়া When I look into your eyes, it's like watching the night sky or a beautiful sunrise. Well, there's so much they hold, and just like them old stars, I see that you've come so far to be right where you are. How old is your soul? Well, I won't give up on us, even if the skies get rough. I'm giving you all my love. I'm still looking up, and when you're needing your space to do some navigating, I'll be here patiently waiting to see what you find. 'Cause even the stars, they burn. Some even fall to the earth. We got a lot to learn. God knows we're worth it. No, I won't give up. I don't want to be someone who walks away so easily. I'm here to stay and make the difference that I can make. Our differences, they do a lot to teach us how to use the tools and gifts we got here. We got a lot at stake, and in the end you're still my friend. At least we did intend for us to work. We didn't break, we didn't burn. We had to learn how to bend without the world caving in. I had to learn what I got and what I'm not, and who I am. I won't give up on us, even if the skies get
if the skies get rough, I'm giving you all my love. I'm still looking up. কতবার তোরায় না ভেঙে চুরে ঘুরে তাকাই আমার মতে তোর মতন কেউ নেই কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই আমার মতে তোর মতন কেউ নেই এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার হয়তো নদীর কোন রাখতে পারিনি অবশেষ অথবা খেলায় সব হাতগুলো হারবার পরেও খেলেছি একদম বুঝিনি কিসের এতটা কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া কতবার তোরায় না ভেঙে চুরে ঘুরে তাকাই আমার মতে তোর মতন কেউ নেই কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই আমার মতে তোর মতন কেউ
and turning and running and kicking my shoes off on the path of my life. No, there's no hesitating and something is waiting for me. I know I'm gonna survive. For when I feel I've had enough and things get in my way, well, I know that times get tough, so I'm here to say, oh, woo-hoo. Think positive, oh, woo-hoo. Of how good life is, oh, woo-hoo. Everything happens for a reason on this journey of life, oh, woo-hoo. Please stay a while, oh, woo-hoo. 'Cause everything always looks great with a smile, oh, woo-hoo. Slipping, not sliding, but something's colliding with me as I step out on my way. No, there's nothing or no one that's gonna begin to upset me or could ruin my day. For when I feel I've had enough and things get in my way, well, I know that times get tough, so I'm here to say, oh, woo-hoo. Think positive, oh, woo-hoo. Of how good life is, oh, woo-hoo. Everything happens for a reason on this journey of life, oh, woo-hoo. Please stay a while, oh, woo-hoo. 'Cause everything always looks great with a smile, oh, woo-hoo. Think positive, oh, woo-hoo. Of how good life is, oh, woo-hoo. Everything happens for a reason on this journey of life, 'cause everything always looks great with a smile. Please stay a while, oh, woo-hoo. How good life is, oh, woo-hoo. আমরা যখন বিভিন্ন পাহাড়ে তো অনেক কষ্ট হয়, অনেক খারাপ লাগে, মাঝে মাঝে এমন হয় যে মনে হয় যে আমি আর পারবো না, আমি ফিরে যাব। তখন আমার সাথে যে মোহিত ভাইয়া ছিলেন, মোহিত, তিনি আমাকে বলতেন যে আপনি সবসময় মনে রাখবেন বা আপনি মাথায় রাখা আপনার প্রয়োজন যে আপনি একা না, আপনি বাংলাদেশের সমস্ত নারীর প্রতিনিধিত্ব করছেন। তো তখন আসলে তখন বোঝা যায় যে হ্যাঁ, মনে হয় হ্যাঁ, আমাকে শক্ত থাকতে হবে, আমার কাজটা করতে হবে। যে কোনো ধরনের কঠিন কাজ, যে কোনো ধরনের বিশেষ করে যেসব কাজ বলতো যে এটা হচ্ছে ছেলেদের কাজ, সেই কাজটার প্রতি আমার আকর্ষণ বেশি থাকতো। আচ্ছা, এটা ছেলেদের কাজ বলে, তাহলে এটা পারতে হবে আমাকে। চিন্তা করতেন যে মেয়েকে দেবো কি দেবো না। আমার ভাইরা তখন বলতো যে না, কেন দেবে না, দেবে, করতে হবে, ও পারবে এবং ভালোভাবে করে আসবে। রাতে ঘুমাতে পারতাম না, তখন মনে হতো যে আসলে এখানে আসাটা আমাদের কেন আসলাম, কেন মানুষ পাহাড়ে আসে। তো এই সময়গুলোর কথা আমার খুব মনে পড়ে। তার মধ্যে একটা ঘটনা খুব বলি, আমরা একবার একদম, আমি বলবো আমি একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তুষার ধসের কবলে পড়ে।
সেটা ছিল আমার কাছে মনে হয় দ্বিতীয় জন্মের মতো। সেই সময়টার কথা খুব মনে পড়ে। ডান দিকে ছিল নুপসে নামে একটা পাহাড়, বেশ উঁচু 7000 মিটার একটা পর্বত। সেখান থেকে হঠাৎ করে দেখলাম যে তুষার ধস নেমে আসছে। তো সাধারণত তুষার ধস যখন নামে তখন আমরা ছবি তুলি। তো সেদিনও আমি ছবি তুলতে ক্যামেরা নিয়ে ছবি তুলতে গেছি, এবং আমার ঠিক এখনো মনে পড়ে যে ক্যামেরাটা আমি ধরেছি, তারপর আমার কিছু মনে নেই। তারপর আমি বুঝতে পারলাম যে আমি আকাশে উঠছি। উঠতে উঠতে একসময় গিয়ে বরফের উপর মুখ থুবড়ে পড়লাম এবং গড়াতে শুরু করলাম। তারপর একটা সময় সেটা বন্ধ করলাম, আমি গড়ানো বন্ধ করলাম। তারপরে ভাবলাম যে এখন আমি কোথায় আছি সেটা জানি না, তাই চিৎকার করি। তো আমি চিৎকার করতে শুরু করলাম। আমার চিৎকার হয়তো কেউ শুনতে পেয়েছে কিনা আমি জানি না, কিন্তু বুঝতে পারলাম যে আশেপাশে কেউ নেই, আমাকে উদ্ধার করার জন্য কেউ নেই। তখন আমি নিজে উঠে বসলাম, বরফ ভেঙে উঠে বসলাম, হাঁটু মুড়ে বসে। তখন আমি মুখে একটা স্কার্ফ ছিল, স্কার্ফটা খুলে দেখি চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে। তো আমার প্রথম চিন্তাই ছিল যে আমি ক্র্যাভাসে পড়েছি কিনা, কারণ আমরা শুনেছি যে ক্র্যাভাসের এই পথটা সবচাইতে ঝুঁকিপূর্ণ হচ্ছে ক্র্যাভাসের জন্য। প্রচুর ক্র্যাভাস, অনেক শেরপাও এই ক্র্যাভাসে পড়ে মারা যায়। তো আমি চিন্তা করছিলাম যে এরকম কোনো ক্র্যাভাসে আমি পড়লাম কিনা। দেখলাম যে আমি চারপাশে তাকালাম, দেখলাম আমার হাতের ডান দিকে একটা একটু আগেই আমরা বড় একটা ক্র্যাভাস পার হয়ে আসছি। সেই ক্র্যাভাসটার পাশে আমি বসে আছি এবং ক্র্যাভাসটা আমার হাতের 1 থেকে 1.5 হাত দূরে। তো বুঝতে পারলাম যে আমি অক্ষত আছি, ভালো আছি। আমি যে প্রতিবন্ধকতাটা মোকাবেলা করেছি সেটা হলো, যেহেতু আমি একজন মেয়ে, আমি ছোটবেলা থেকে ওইভাবে কিন্তু খেলাধুলার সাথে জড়িত ছিলাম না। কিন্তু এইটা একটা স্পোর্টস, এটা একটা খেলাধুলা, এক্সট্রিম স্পোর্টস বলা হয়। এই এরকম একটা এক্সট্রিম স্পোর্টসে মানসিক শক্তির অনেক বেশি প্রয়োজন, সাথে সাথে কিছুটা হলো শারীরিক শক্তির প্রয়োজন হয়। কিন্তু এই শারীরিক শক্তি সামর্থ্যটা তৈরি করতে আমাকে খুব কষ্ট করতে হয়েছে, কারণ আমি যেহেতু ছোটবেলা থেকেই খেলাধুলার সাথে ছিলাম না, পরে এসে আমাকে ব্যায়াম করতে হয়েছে, বিভিন্ন ধরনের এক্সারসাইজের সাথে যুক্ত হতে হয়েছে, নিজেকে ফিট করতে আমাকে অনেক বেশি বেগ পেতে হয়েছে। আমি যদি বলা হয় যে প্রতিবন্ধকতা কি ছিল, আমার কাছে এটা অনেক বড় প্রতিবন্ধকতা ছিল, যে নিজেকে যোগ্য করা। ওই পরিবেশে পাহাড়ে যাওয়ার জন্য তো আমাকে নিজেকে যোগ্য হতে হয়েছে, সেই যোগ্যতা আমাকে তৈরি করতে হয়েছে। এটা আমার অনেক খুব কষ্টের, এখনো আমাকে কষ্ট করতে হয় এর জন্য। আমার কাছে মনে হয় যে প্রথম কাজে, স্বপ্নটা বলাই হলো যে স্বপ্ন পূরণ, আর প্রথম কাজই হলো স্বপ্নটা দেখা। আমি যে কোনো কাজে, শুধু এভারেস্ট না, যে কোনো কাজেই স্বপ্নটা দেখা, যে হ্যাঁ আমি ওই লক্ষ্যে পৌঁছাবো, আমার স্বপ্ন এটা হচ্ছে আমার কাছে মনে হয় একদম প্রাথমিক একটা জিনিস। তারপরে যদি কেউ মনে করে যে হ্যাঁ আমি এভারেস্টে যাবো, আমি পাহাড়ে যাবো, শুধু এভারেস্ট না, পৃথিবীর অনেক অসংখ্য পাহাড় আছে, সেসব পাহাড়ে আমি যাব, তখন হচ্ছে নিজের মনকে ঠিক করা যে হ্যাঁ এরকম একটা কঠিন কাজ করতে আমি প্রস্তুত। আমি যখনই যেখানে কোনো খারাপ কিছু দেখতাম, আমার কাছে মনে হতো যে হ্যাঁ আমি এখানে দাঁড়াবো, আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো, যে কোনো ভালো জিনিস দেখলে হ্যাঁ আমিও এটা করবো। এরকম সবারই হয়, আমি বিশ্বাস করি। অভিভাবকের প্রতি আমার খুব একটা আকুল আবেদন থাকে যে মানে সন্তানেরা যেটা চায়, সেই সন্তানের চাওয়াটাকে যদি আমরা মানে বিশ্বাস করি যে হ্যাঁ সেটা পারবে, তাহলে দেখা যাবে সন্তান অনেক দূর যেতে পারে। কাজের জন্য বিভিন্ন জেলায় যাই, গ্রামের দিকে যাই, তখন শিশুদের সাথে কথা বলি, যে ওদেরকে জিজ্ঞেস করি যে তোমার স্বপ্নটা কি। তো ও বলতে পারে না স্বপ্ন কি। মানুষ কিন্তু বড় হয় স্বপ্ন দেখে, যে শিশু স্বপ্ন দেখতে পারে না সে কিন্তু বড় হতে পারে না, সে কিন্তু বড় হয়ে কিছু হতে পারে না। তো আমার কাছে এখন এটাই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় আমি বাংলাদেশের শিশুদেরকে, বিশেষ করে গ্রামের শিশুরা যারা নাকি অনেক কিছু থেকে বঞ্চিত, তাদেরকে স্বপ্ন দেখাতে চাই। Hello viewers, welcome to our show Hortale Shah. Actually it's not a big deal, we are used to it, right? In this continuous Hortal and blockage we pass lots of free time, so we should properly utilize this time. Viewers, let's see what we are doing in our show. Guys, let's move on to the real deal. At number 5,
Pritam Ahmed's Phot Phot Thot. Lyrics and tune by Pritam Ahmed. The album name is Phot Phot Thot. This is the title track of this album. All about this very hard song and explosive music video. The presentation of this music video is very different from others. At number 4, we have a very romantic and very fantastic Tagore song, Amaro Porano Jachai by Shamim Alam Chinu. The album name is Makes It 2, composed by Ripon Khan. Mon Jatona by Razan Khan at number 3. A romantic storytelling of this music video is the title track of the album Mon Jatona. Yes friends, DJ Shahan featuring DJ Sonika Bhal Lage. This is a hip-hop rap song, versatile arrangement, very hot making of this music video. At last but not the least, we have a special song dedicated to our tigers, Cholo Bangladesh. This song is tuned and composed by Habib Wahid and sang by Zoa. It's time for a short break, so don't go anywhere. Into Orofe Romeo. সে প্রায় মেয়েদের হাতে গালিগালাজ আর এইভাবে চত্থাপ্পড় খেয়ে থাকে। চলুন দেখি আজ কি করে। আরে বোকা, মেয়েদের হাতে এখন চড়থাপ্পড় দেওয়ার সময় নেই, সামনে আসছে বিশ্বকাপ। Hello guys, it's Ovi. Welcome back to our show. Let's see some moments you can laugh about. Hello and welcome to cricket's greatest wonders and blunders.
Do you know All Is Well or Subah Ho Gayi Mamo? The dancing car, the PK. Let's talk about the director Rajkumar Hirani. पीछे मैं चली रे नई रही नए नए मोड़ अनजानी गली में मिला आवारा सा बंजारा सा टिंगा टिंगा नंगा पुंगा दो Rajkumar Hirani, born in November 20, 1962, Indian director, screenwriter and film editor. Hirani tried his luck as film editor for many years, but finally he succeeded in Munna Bhai MBBS as a director. This became the best comedy of the year. Later he made Lage Raho Munna Bhai in 2006, Three Idiots in 2009 and PK in 2014. His specialty is he always tried to raise questions against the conventional social issues. दाढ़ी मोछ और पगड़ी तो सिख, निकल गई पगड़ी तो हिंदू और निकल गई मोछ तो मुसलमान। ये फर्क वो रॉन्ग नंबर वाला डुप्लीकेट गार्ड बनाया। ये भगवान को आप बनाए? जी हाँ, अपने इन हाथों से। आप भगवान को बनाया कि भगवान आपको? He has an excellent sense of humor mixed with sharp observation power. For this reason, his movies are well received by his audience and critics. In Munna Bhai MBBS and Lage Raho Munna Bhai, Hirani focuses on various social malpractices, including conspiracy in our medical and health education. क्या हुआ इसको? सुसाइड केस है। वो बेचारा मर रहा है, कुछ करना। सॉरी, उसे कैजुअलिटी में ले जाइए। आई एम ऑफ ड्यूटी नाउ। ऑफ ड्यूटी बोले तो? जहर खाया है, तुम्हारे सामने मर रहा है, तो ऑफ ड्यूटी बोले तो? देखिए, इट्स अ केस ऑफ अटेम्प्टेड सुसाइड। पहले पुलिस फाइल बनवाना पड़ेगा। In Three Idiots, he portrayed backdoors of our contemporary educational system. In our educational institutes, teachers don't focus on actual knowledge. Rather, they teach how to memorize and pass in exams. मशीन का डेफिनेशन वो चीज जो इंसान का काम आसान करे या वक्त बचाए, वो मशीन है सर। डेफिनेशन क्या है? Anybody else? Yes. Sir, machines are any combination of Hirani's latest film is PK, in which he comes up with a controversial issue, God. Because of some sensitive issues on religion, some conservative groups in India asked for banning this movie, but the court ruled in favor for him. In this movie, he triggered a question, what is God? Is he really like that? What we think of him? है सुना ये पूरी धरती तू चलाता है, मेरी भी सुन ले अरज मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू, है सुना तू भटके मन को राह दिखाता है, मैं भी खोया हूँ मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू। We are at the end of our program, so let's say goodbye. If you enjoy our program, then please leave your comment on our Facebook page, Facebook.com/Hortale Saradin. To celebrate happy 21st February with your beloved one. happy হয় নাকি? আরে স্ক্রিপ্টে লেখা আছে। স্ক্রিপ্টে লেখা আছে মানে স্ক্রিপ্ট আমার নাম খালেক মিস্ত্রি, আমি মেকানিক কাজ করে খাই। আমার বয়স 90 বছর। আমি ভিক্ষা করি না, ভিক্ষা করা না পছন্দ করে, আমি কাজ করে খাই। সকালে উঠে নামাজ পড়ি, নামাজ পড়ে যজ্ঞপতি লইয়া
এই জায়গায় আসি, এসে যন্ত্রপাতি নামাইয়া আবার কাজ আরম্ভ করি। আমি কাজ করতে পারি না, ওই মানুষের কাজ করে নিয়ে যায়, আমার টাকা অনেক কম সব দিয়ে যায়। কোনো কোনো মানুষের লোক ঝগড়াঝাড়ি লেগে যায়। একটা রিক্সারে 20 টাকা দেয়, এই জায়গায় 10 টাকা দিয়ে যায়, এই জায়গায় 15 টাকা দিয়ে যায়। চাচা বয়স্ক লোক, ভারী কাজ করতে পারে না, ভারী কাজটা আমরা নিজেরাই করি, 2-4-5 টাকা দেই, ওইটা সে নেয়। বয়স্ক লোক ভারী কাজ তো আর করতে পারবে না। কাকা হইলো বৃদ্ধ মানুষ, কাকায় কাজ করতে পারে না, ওই জায়গায় কাকায় পয়সা থাকে, আমরা কাজ করে কাকারে টাকা দিয়ে যাই। আগে চাচায় কাজ করলে 20-30 টাকা দেওয়ার গেত, আমরা কাকায় কাজ করতে পারে না, এর লাগে আমরা টাকা পয়সা কম দিই, 5 টাকা দিই, পারলে 10 টাকা দিই। দাও টাকা দেবো, 5 টাকা দাও, 5 টাকা দাও। আবার তোমার 5 টাকা দিব, 5 টাকা তুমি না দিলে তুমি তো কোনো কিছু করো না, তুমি কাজ করো, ঠিক আছে? আমি নিজে করলাম, তোমার 2 টাকা দিলাম, আবার 5 টাকা দাও। আজকাল যেগুলো কাজ করে 5 টাকা লাগে। আমি নিজে কাজ করে তোমার 2 টাকা দিলাম। আমি যখন ছোট ছিলাম তখনও আমার এই পেশা করুম এরকম একটা ধারণা ছিল, এই ব্যবসা করুম। আমার উস্তাদের কাছে যাইয়া কাজ কাম শিক্ষা, তারপরে নিজে যন্ত্রপাতি কিনলাম, বাইরেছি। আমি এই জায়গায় 60 বছর ধরে কাজ করি, 60 বছর ধরেই এখানে কাজ করি। আমি যখন ঢাকা শহরে আসি তখন ঢাকায় আগে যা ছিল তার থেকে অনেক অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নত হয়েছে। ওই যে আমরা রায়বাজার থাকতাম, রায়বাজারের ওই জায়গাটা নদী ছিল, এই নদী মাটি ফেলাইয়া বাইরে ওখানে এই জায়গায় বিল্ডিং হয়ে গেছে, 12-14 বিল্ডিং হয়ে গেছে। ওই জায়গায় নদী ছিল। আমি বয়স্ক ভাতা পাই না। বিজলি মহল্লা বয়স্ক ভাতা দিবার চাইছে, নাম সামলে লিখে থেকে নিয়েছে, কইছে যে ফোন দেবারে, ফোন টোন দেয় নাই, ফোন টোন দেয় নাই। আমার কাছে 500 টাকাও চাইছিল, টাকাও দিতে পারি না, যাইবার পারি না। আমার ছেলেমেয়েরা নিষেধ করে না, নিষেধ করবো কেমনি? তারা 3000 টাকা বেতন পায়, 3000 টাকা বেতন পেলে তারা নিষেধ করলে ভাত পাবে কোথায়? 3000 টাকা তো ঘর বাড়িয়ে দিতে হয়। আসা যাওয়া উঠে দিছে রাস্তা বাজে, এই সময় টাইনে শুনে আনি, নামিয়ে টাইনে আনি একটু কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হইলেও আইতে হবে, নাইলে তো এনে কাম করুক কেমনি? কাম না করলে পয়সা দেবে না। নবীজি শিক্ষা না করিও ভিক্ষা করো, যে কোনো কাম বাড়বে তোমার নাম। তাই আমি কাম করে খাই, আমার একটা নামই আছে, খালেক মিস্ত্রি। আমাদের সবাই চিনে খালেক মিস্ত্রি।
আমি ভিক্ষা করি না, যে নবীজির শিক্ষা, নবীজির শিক্ষা অবৈধ করা ভালো না, কিন্তু নবীজি তো সাফায়াত করবো না। সন্ধ্যার সময় এমনি মালপত্র গুছাইয়া তারপর ভ্যান চালাইয়া যাই চলে যাইয়া আবার ওখান থেকে তেল সলিউশন নাটবো বলি কিনে লইয়া গ্যারেজে থুই আসি গাড়ি। বাইরে যাব, টয়লেট যদি আমার লাগে তখন আমার ওইটাই চিন্তা কোথায় যাব। আমি পানি নিয়ে আসছি কিন্তু খেলামও না, থাক সত্যি কথা হচ্ছে না, হ্যাঁ পাওয়া যাচ্ছে না। আই মিন ছোট কাজটা করতেছে তো আমাদের ওটা করতেই হয়। এটা অত্যন্ত প্রয়োজন, এটা চেপে রাখাও যাবে না, এটা নিয়ে একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় মানুষকে। পানি জাতীয় খাবার খুব কম খেয়ে বের হওয়া হয় যখন সারাদিনের জন্য বের হওয়া হয়, ক্লাস করার জন্য বা অন্য কোনো কাজে যাওয়ার জন্য, দেখা যায় পানি একেবারে খাওয়াই হয় না, যে কোথায় টয়লেট পাবো কি পাবো না। লং জার্নির ক্ষেত্রে এটা বেশি হয়, ও কোথাও গেলাম ইনভিটেশনে, আচ্ছা ঠিক আছে কমায় খাই, যাওয়ার পথে কখন বাসায় ফিরবো, এটা হচ্ছে সবচেয়ে সমস্যা। পাবলিক টয়লেট, আপনি রাস্তাঘাটে হাঁটেন, ঢাকা শহরের রাস্তাঘাটে হাঁটেন, সারাদিন রাস্তাঘাটে ঘোরার পরে আপনি কয়টা পাবলিক টয়লেট চোখে দেখতে পারেন? কটা দেখা যায়? হ্যাঁ, আটকে রাখতে হয়। প্রস্রাব সময় মতন তো বহু জায়গাতেই পাওয়া যায় রাস্তার ধারে। হাঁটতে গিয়ে হঠাৎ করে আমার যখন মনে হয় টয়লেট লাগবে, তখন আমার খারাপ লাগে কি যে টয়লেটই এরা করছে সেটাও কিন্তু মানসম্পন্ন না, সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অতখানি মেনটেন করা হয় না। এত নোংরা বাথরুমে যাওয়া পসিবল না। তারপর নোংরা, ঠিক আছে, ওখানে তো আপনি ওই যে টয়লেট ইউজ করবেন, আপনি একটা বাসে আপনি ফেরি পার হচ্ছেন, ওই ফেরির যে টয়লেটটা আপনি ইউজ করবেন আপনি কিন্তু করতে পারছেন না। তারপরে দেখা গেছে যে টয়লেটের যে ছিদ্রগুলা, হ্যাঁ ওখানে তো আপনি কাউকে না দাঁড় করায় আপনি কিন্তু ভেতরে আপনি কিন্তু থাকতে পারছেন না, আপনার জন্য কিন্তু সেফ না, জায়গাটা একদমই সেফ না, আনহাইজিনিক। পরিবেশটাই পছন্দ হয় না যে এরকম একটা টয়লেটে যাব, এটা আসলে কেমন কি, মানে একদম মানে ব্যাপারটা ভিতর থেকে আসে যে ওই টয়লেটে যাব। পাবলিক এরিয়াগুলো দেখি, শাহবাগ, ফার্মগেট, এইসব এরিয়া যদি আপনি পুরো এরিয়া ঘুরেও আসেন, একটা ভ্রাম্যমাণ টয়লেট আপনার চোখে পড়বে না। বা পাবলিক টয়লেটগুলো খুব বেশি কম্পালসারি যে মানে জায়গাগুলো আছে আমরা আড্ডা দিই, সেগুলোতে একটা দুইটা পাওয়া যাবে। এমন আগে তো নিচ্ছি 5 টাকা, এখন 5 টাকায় বসায় না। পানি আনার আগে আনছি পানি 4 টাকা, এখন পানির গেলায় নানান আগে 10 টাকা হয়, মনে করেন যে 250-300।
পরিষ্কার আগে 5 টাকা দেয় আর ওখানে 10 টাকা 15 টাকা চলে যায় আর কি। সারা দেশে জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে 2% কিংবা তার থেকেও কম, সেখানে ঢাকা শহরে যে বৃদ্ধির হার বছরে 8 থেকে 10%। মানুষজনের ঘনত্ব বাড়লো, মানুষজনের আগমনের হার বেড়েছে, আর মানুষের মোবিলিটি বেড়েছে অনেক বেশি, কাজে অংশগ্রহণ করা নারীর সংখ্যা বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী পাবলিক টয়লেট না বাড়ার ফলে একটা ভয়ঙ্কর ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। এবং এটা চট করে তো বোঝা যায় না, কারণ যারা বাইরে বেরোচ্ছে, যারা তাদের প্রয়োজন মেটাতে পারছে না, তারা শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে এগুলো তো দীর্ঘমেয়াদে বোঝা যায়। গরমের সিজন চলে আসছে, যে অবস্থা আমরা ভয়ে পানি খাচ্ছি না যে এই বুঝে টয়লেটে যেতে হবে। হ্যাঁ, পানির অভাবে কত রকমের শারীরিক প্রবলেম হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা মোস্ট অফ দ্য টাইম এই ধরনের প্রবলেমের শিকার হচ্ছি পানির অভাবে। ওয়াশরুমে যাওয়ার পরে পানি ইউজ করার পরে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম আর কি, ইনফেকশন হয়ে গেছিল। এছাড়া তো প্রতিনিয়ত সমস্যা তো আছে, কিন্তু আমরা সেটাকে ফেস করতে বাথরুম আটকে রাখার ফলে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে বলে ইউটিআই, অথবা সাধারণ মানুষ যেটাকে বলে ইউরিনারি ইনফেকশন, এই সমস্যাটাই সাধারণত বেশি হয় এবং এটা মহিলাদের অনেক বেশি হয়। আর ব্যক্তি পর্যায়ে এই সমস্ত খবর তো আর পত্রিকায় উঠবে না। একজনের কিডনি খারাপ হচ্ছে, কিংবা একজনের শরীরে জটিল ধরনের অসুখ তৈরি হচ্ছে, কিংবা তার উৎপাদনশীলতা কমে যাচ্ছে, কিংবা তার এইটার কারণে তার কর্মসময়টা কমে যাচ্ছে, এগুলো তো জাতীয় ক্ষতি। অন্তত পক্ষে পাবলিক টয়লেট তৈরি এবং ব্যবহারের এই দিকটার কথা যদি বলেন, তাহলে এর জন্য কিন্তু ভালো কোনো প্ল্যানিং নেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর পাবলিক টয়লেট ছিল, জনসংখ্যা বেড়েছে, এরকম কোনো ব্যাপার নেই। আসলে বিষয়টা হচ্ছে যে খুবই সিরিয়াসলি দেখা হয়নি। আমরা ব্যক্তিগতভাবে কতটুকু করতে পারি, কতটুকু ক্ষমতা আমাদের আবেদন ছাড়া কিছু করার নেই। আমি নিজে সচেতন হলে আমি পাবলিক টয়লেট ইউজ করতে পারবো না, আমি চাইলেই পাবলিক টয়লেট ইউজ করতে পারতেছি না। এটা কিন্তু দুই পক্ষ থেকেই সচেতন হতে হবে, আমাদেরও সচেতন হতে হবে এবং যারা এটা পরিকল্পনা করবে, যারা এটা বাস্তবায়ন করবে, তাদের আরো বেশি সচেতন হতে হবে। এটা তো সিটি কর্পোরেশন দেখা উচিত, সিটি কর্পোরেশনের তো এটা বোঝা উচিত যে এটা তো দরকার, প্রতিটা মানুষের জীবনে যেটা দরকার। এই ফ্যাসিলিটি বেসরকারি উদ্যোগটা নিলেও বেটার হয়, যাতে হয় কি মানে জিনিসটা অ্যাভেলেবেল হয়। একজনের পক্ষে তো সবকিছু করা সম্ভব না, সবার উদ্যোগেই সমস্যাটা সমাধান করা সম্ভব। দরকার যেটা সেটা হচ্ছে যে পাবলিক টয়লেট, এবং যাতে মেয়েরা এটাতে অংশগ্রহণ করতে পারে, এই ধরনের পাবলিক টয়লেট। এবং সেটা করার জন্য, এটা করার মূল দায়িত্ব সিটি কর্পোরেশনের, এবং সিটি কর্পোরেশন অন্যদের ইনভলভ করতে পারে এটার সাথে। সিটি কর্পোরেশন তাদের নিজস্ব বাজেট থেকেও করতে পারে, অথবা আজকাল প্রচুর প্রাইভেট এজেন্সি আছে, এনজিওস আছে, সিবিওস আছে, তাদের সাথেও জয়েন্টলি এই কাজটা করতে পারে। কিন্তু উদ্যোগটা কিন্তু আসলে নিতে হবে সিটি কর্পোরেশন থেকে।
ঢাকা শহরে চড়ার জন্য প্রিয় বাহন রিক্সা। রিক্সাটাই বেশি ভালো লাগে। রিক্সাটা আমার কাছে অনেক কমফোর্ট মনে হয়। বায়ু দূষণ নাই, অর্থাৎ বায়ু দূষণ হয় না এবং রিক্সা চড়ে ঢাকার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো স্থানে যাওয়া যায়। রিক্সা আসলে প্রথমে হচ্ছে রিক্সা দিয়ে যাওয়ার সময় প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায় আর বাতাস লাগে অনেক, আর হচ্ছে ঢাকাতে অনেক জ্যাম থাকে, তো মোটামুটি রিক্সা দিয়ে গেলে টাইমটা কম লাগে, আটকা থাকা কম লাগে, এই জন্যই রিক্সা। ও সখিনা গেছোস কিনা ভুইল্লায় আমারে, ও সখিনা গেছোস কিনা ভুইল্লায় আমারে, ও সখিনা গেছোস কিনা ভুইল্লায় আমারে। আমি অহন রিস্কা চালাই, আমি অহন রিস্কা চালাই ঢাকা শহরে, আমি অহন রিস্কা চালাই। রিক্সা আর্টের উৎপত্তি কোথায় হয়েছিল এটা বলা মুশকিল, কারণ হচ্ছে যে রিক্সা শব্দটা থেকে তো আমরা জানি যেটা চীন, জাপান এই সমস্ত অঞ্চলের একটা বাহন। এটা অনেক পরে আমাদের দেশে এটা চালু হয়। এর আগে কলকাতাতে আমরা টানা রিক্সা দেখেছি, কিন্তু এটা সাইকেল রিক্সা আমরা যেটাকে বলি, সেটা সাইকেল রিক্সা। তো সেটা ওই দিক থেকেই এসছে, যদিও টোটালি আমাদের এখানেই তৈরি, আমদানি করে গাড়ি যেমন আনা হয় ওই রকম না। তো কিন্তু এখনও পর্যন্ত ওই অঞ্চলে চীন বা জাপান বা এদের প্রভাবে ব্যাংককেও সম্ভবত রিক্সা আছে, সেগুলোতে এই ধরনের পেইন্টিং করা বা এইভাবে টোটালটাকে এত ডেকোরেট করার খুব একটা রেওয়াজ আমরা দেখি না। সেই কারণে আমাদের মনে হয় যে আমাদের এই দেশে বাহন চিত্রণের যে একটা ট্র্যাডিশন ছিল, সম্ভবত সেই ট্র্যাডিশনটা ধীরে ধীরে রিক্সার মধ্যে যুক্ত হয়ে এটা টোটালি আমাদের অঞ্চলেরই একটা এখানে উদ্ভাবিত একটা আর্ট। রিক্সা পেইন্টিংয়ের মতো একটা পপুলার আর্ট বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে দশকের পর দশক বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে পাকা ফর্মে চলে আসছে কিন্তু 80-র দশকে। ঠিক আছে, 80-র দশকে কিন্তু একটা রিক্সা পেইন্টিংয়ে তার নিজস্ব ধারা, তার নিজস্ব ঘরানা, যেখানে মিথোলজিক্যাল ক্যারেক্টার দেখছি, যেখানে বাঘ সিংহ তাস খেলছে বা গান গাচ্ছে, সার্কাস থেকে অ্যাডাপ্টেড চরিত্র বা মিথোলজিক্যাল চরিত্র বা সিনেমার চরিত্র, এগুলো তার নিজের মতো করে নিজের ঢঙে কিন্তু রিক্সায় চলে আসলো। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এই অঞ্চলের একটা অনেক 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 বছরের ট্র্যাডিশন, মানে এই যে যানবাহনের উপরে ছবি আঁকা। তবে পেইন্টিংয়ের অনেক চেঞ্জ এসছে মোটিভের। হ্যাঁ, একটা সময় সিনেমার ব্যানার ঢুকে গেছে, এখন দেখা যাচ্ছে যেমন হাতে আঁকার ভিতরেও ছবির অনেক ধরনের চেঞ্জ আসলো, মোটিভের চেঞ্জ আসলো, গল্পের পরিবর্তন এসছে। কখনো দেখা গেছে বাঘ, ভল্লুক এদের গল্প নিয়ে, রূপকথার গল্প নিয়ে পিছনে ছবি আঁকা হয়েছে, কখনো তাজমহল নিয়ে আঁকা হয়েছে, কখনো সিনেমার নায়ক নায়িকা যখন পপুলার হচ্ছে তখন তারাই রিক্সার পিছনে চলে আসছে মোটিভ হিসাবে। আমি এমন একটা সময়ের কথা বলছি যেই সময় চলচ্চিত্র ছিল একমাত্র বিনোদন মাধ্যম শহরে, যেখানে যখন টেলিভিশনের সাথে তার কোনো প্রতিযোগিতা ছিল না, ইন্টারনেট বা অন্য কোনো রকম মাধ্যমের সাথে তার কোনো রকম প্রতিযোগিতাই ছিল না। একটা সিনেমা যখন সিনেমা হলে রিলিজ হচ্ছে, ঠিক সেই সাথে সাথে সেটার ওই একটা রিক্সার পিছনে তার ছবি থাকার কারণে বা তার পেইন্টিং থাকার কারণে কিন্তু সেটা পুরো শহরবাসীর কাছে প্রচার হয়ে যাচ্ছে। খুবই এটা দামা ছিল, আবাদা ছিল, খুব মূল্যমান ছিল। ওসবে মালিকরাও শৌখিনা ছিল, কম্পিটিশন করে একটা ডিজাইন করে গাড়ি বানাইতো। তো আমার ভাইয়েরা কাজ করতো, ও সময় আমার ভাইয়েরা কাজ ছেড়ে দিব দেখা, তো আমাদের ঐতিহ্য থাকবো, এই কারণে আমাকে নিয়ে সার্কিটে কাজ করালো। প্রথম আমরা যখন ছবি আর্ট করতাম ওই ব্যাকগ্রাউন্ড একটা সিনারি হতো, হ্যাঁ, আর ছবিগুলো হতো ফুল ফেজ আর কি। আর এখন বর্তমানে এখন তো হয় ধরুন হাফ ছবি, খালি ফেজ টানে আর 2-3টা ফেজ দিয়ে একটা ছবি রিক্সা বোর্ড কমপ্লিট করা ফলে আর কি। রিক্সা পেইন্টারদের আমরা দেখছি যেটা অদ্ভুত, যেটা সিনেমা ব্যানার পেইন্টিংয়ের থেকেও ভিন্ন,
সেটা হচ্ছে যখন রিকশার মধ্যে বসছে তখন যিনি রিকশার মালিক তিনি ওই বোর্ডের মধ্যে যিনি সিনেমা ব্যানারের ইনফ্লুয়েন্সে ছবি আঁকছেন তাকে উনি হয়তো ইনস্ট্রাকশন দিচ্ছেন যে রংটা আরও ব্রাইট করো, কারণ রিকশার মধ্যে গিয়ে জিনিসটা হারিয়ে যায়। ফলে এইখানে ওই রিকশার ব্রাইটনেসটাকে রক্ষা করার জন্য আমরা দেখছি যে সরাসরি কোনো মিশ্র রং না, লাল নীল বেশ কিছু, বিশেষ করে জামার জায়গাগুলোতে লাল নীল রঙের ব্যবহার আছে। সিনেমা ব্যানারও আমার ধারণা যে পুরনো ঢাকায় হওয়াতে, যেটা কলকাতাতে বা বোম্বেতে আমরা দেখি না, যে আমাদের ঢাকার সিনেমা ব্যানারে দেখবেন যে গালের একদিকে সবুজ রং একদিকে লাল রং লাগিয়ে দিল, যেটা বাস্তবে নেই। এটা আমার ধারণা যে পুরনো ঢাকার লোকশিল্পের এবং পুরনো ঢাকার যে নানা ধরনের আরও আর্ট আছে, যেমন ধরুন থালা বাসনের মধ্যে কিছু ছবি করে, ট্রাঙ্ক ডেকোরেশন করে, এইগুলো থেকে যে রুচি ডেভেলপ করলো সেই রুচির রিফ্লেকশন। মালিক রাস্তাতে চিন্তা করে যে আমাদের তো গাড়ি চলে না রাস্তাঘাটে, তা আমরা কিভাবে গাড়ি বানাবো, কিভাবে চলুক। আজকে যদি বিএপি রোড যদি না থাকতো, যে কোনো জায়গায় রিক্সা চলে ওই জায়গায় আমাদের গাড়িও চলতো। এই কারণে কাজ আমাদের কমে গেছে গা, যাই টুকটাক করে চলতেছি, কোনোরকম বাইচা আছি। রিক্সা যে বানায়, হ্যাঁ, যে মালিক, সে চিন্তা করে যে আমি একটা রিক্সা বানাতে কত খরচ করব আর সেখান থেকে আমার কত প্রফিট আসবে। তো ও যখনই দেখছে যে একটা প্রযুক্তি আমাদের এখানে চলে এসছে, অফসেট প্রিন্টিং, তো অফসেট প্রিন্ট হলে পরে কি দাঁড়ায়, একই ছবি যখন একজন পেইন্টার হাতে করবে, সে এক মাসে হয়তো 10টা ছবি করতে পারলো, আর এই একদিনে 100টা ছবি, 1000টা ছবি নামাতে পারবে। ফলে এই যে দামে দিতে পারবে সেই দামে ওই যিনি হাতে করছেন তিনি দিতে পারবেন না। এখন সুবিধাটা একটা আছে, যেহেতু রিক্সা আউটডোরে থাকে, বাইরে রোদের মধ্যে ঘুরে বেড়ায়, সেই জন্য অফসেটের যে কালারের থিকনেস সেটা খুব পাতলা, ওটা আবার টেকে না, ওটা কিছুদিন পরে বার্ন করে চলে যায়, বা স্ক্রিন প্রিন্টে যখন করা হবে তখন দেখা যায় যে ওটা বার্ন করে চলে যায়। তো ফলে এখনও পর্যন্ত যারা মনে করে যে রিক্সা মালিকরা যে না আমি একটা পেন্টিং নেব, যে পেন্টিংটা আমার 5 বছর পাল্টাতে হবে না, সে ওই পেন্টিংটা নিচ্ছে, সেইভাবে কিছু পেন্টিং টিকে আছে। কিন্তু অধিকাংশ মালিকরাই যে ঠিক আছে আমার যদি এটা 1 বছর পরে নষ্ট হয়ে যায়, আমি ভিন্ন আরেকটা ছবি দিব, তাতে আমার একই ছবি 5 বছর কন্টিনিউ করলো না, আমার প্রতি বছর একটা নতুন নতুন ছবি আসছে। এখন শুধু পয়সার জন্যই না, রিক্সার সেই ডিস্টিংক্ট তার যে পরিচয় বহন করার যে প্রয়োজনটা ছিল শহরের একটা ল্যান্ডস্কেপে, সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। মানে আমি যদি 70-এর দশকে যে ল্যান্ডস্কেপটার কথা বললাম আপনাকে, সেই ল্যান্ডস্কেপে রিক্সা যত গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে কিন্তু ঢাকা শহরের একটা ল্যান্ডস্কেপে কিন্তু আমরা রিক্সাকে তত গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপিত হতে দেখি না। বরঞ্চ আমি দেখি যে একটা মহাখালী ফ্লাইওভার বা একটা যে আমাদের এখানে নতুন যে ব্রিজ হলো, বিভিন্ন রকম মানে ওইসব জিনিস আমরা দেখি। আমরা কিন্তু ঢাকাকে ঠিক আর রিক্সা দিয়ে এখন আর প্রতিফলিত করি না। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যারা রিক্সায় ওঠে তাদের মধ্যে যদি থাকতো যে আমি একটা কালারফুল রিক্সা দেখলে আমি ওইটাতে উঠবো, দরকার হলে একটু বেশি ভাড়া দেবো, তাহলে কিন্তু আমরা বুঝতাম যে এই রিক্সায় যারা আরোহী তারাও এটার পৃষ্ঠপোষক। তারা কিন্তু তা না। আমরা কিন্তু যখন একটা রিক্সায় উঠি তখন কখনোই চিন্তা করি না যে রিক্সাটা কত ডেকোরেটিভ, আমি সেটার মধ্যে উঠবো কিনা, আমি চিন্তা করি কে কম ভাড়ায় আমাকে নিয়ে যাবে। তো ফলে হয় কি, ওই কম ভাড়ায় এরা খামাখা, যে রিক্সার মালিক বা রিক্সাওয়ালা যদি সে নিজেও রিক্সার মালিক হয়, সে খামাখা ওই ডেকোরেশনটা করতে যাবে কেন? কারণ এই বাড়তি ডেকোরেশনের জন্য তো সে তার যে আরোহী তিনি তো আর তাকে বাড়তি কোনো সুবিধা দিচ্ছে না, তো সুতরাং তার কাছে এটা একটা বার্ডেন। এইরকম নানান কারণে এটা কিন্তু কমে যাচ্ছে। যারা রিক্সা পেইন্টিং করে তাদের এখন কিন্তু মানে একটা বড় অংশের জীবিকার একটা বড় একটা জায়গা হয়ে গেছে বিদেশিরা এখন তাদের ছবি কেনে, রিক্সার মালিকরা তো এখন আর কিনছে না তেমন। টুরিস্টরা যে আসে, অনেকে আসে মানে এটা উল্লেখ করে আছে কি বাংলাদেশের একটা রিক্সা খুব সুন্দর দেখতে, ভালো, ওটার মধ্যে ঘুরলেও ভালো লাগে, ওদেরকে চললে ভালো লাগে, এটা উল্লেখ করে মানে অনেকে আসে। গত 2-3 মাস আগে 2টা আমেরিকা নিয়ে গেছে রিক্সা, ওনার কাছে চয়েস লাগছে, লিয়ে গেছে। ওনারা যেভাবে রিক্সা চায় ওইভাবে বানা দেয়, যে বড় সাইজ করে বড় সাইজই দেয়, যেরকম ওনারা চায় ওরকমই বানা দেয়। ওনাগো ঐতিহ্যের কারণে আমরা একটু চলে আর কি ফিগার করে গেতাছি আর কি। আমি আমাদের কাছে আমার সন্তানও শেখাবো না, এবং কেউ যদি আমার কাছে শিখতে হয় তারাও শেখাবো না। এই কাজের কোনো মূল্য নাই। যদি একটা বিয়া শাদী যাই, যে কোনো জায়গায় যাই, বলে যে তুমি কি কাজ করো ভাই, আমি একটা রিক্সার কাজ করি, এই পর্যন্ত শেষ। এটার পরিচয় দিতেও একটা কিছু খারাপ লাগে। যে দেখা যায় আমি যদি একটা কম্পিউটার চালাইতাম, কি আমি একটা ভবিষ্যৎ যে কোনো কিছু খুব একটা কিন্তু দাম থাকে, রিক্সার সম্বন্ধে কিন্তু একটা কোনো মূল্যায়ন নেই বাংলাদেশে। প্রাতিষ্ঠানিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শিল্প মাধ্যম নিয়ে কাজ করে থাকে, চারুকলা নিয়ে কাজ করে থাকে, সেই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোর এইটাকে অনেক বেশি মানে নিজের করে যখন নিতে পারবে, তখন এইটা নতুনভাবে সামনে আগাবে।
প্রথম কথা হচ্ছে যে রিক্সা থাকবে কিনা ঢাকা শহরে, এই জায়গাটাই তো আমাদের কনফিউশন আছে। রিক্সাই হয়তো থাকবে না, তো তখন কি দাঁড়াবে? তখন তো এমনি উঠে যাচ্ছে। তো সুতরাং এইখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে কোনো কোনো জায়গাগুলো রিক্সার জন্য রাখতে পারে। যেহেতু বিদেশিরা রিক্সা সাংঘাতিক পছন্দ করে, রিক্সা পেন্টিংও পছন্দ করে, সুতরাং এন্টায়ারটা একটা এরিয়া রিক্সা পেন্টারদের জন্য এবং রিক্সা নির্মাণের জন্য, এবং এই রিক্সাগুলো বিভিন্ন জায়গায় চলবে সেটা থাকতে পারে। ট্যুরিস্টদের জন্য বিশেষ সুযোগ সুবিধা করা যেতে পারে, রিক্সায় করে একটা করতে পারে যে তারা রিক্সায় চড়বে, রিক্সায় ঘুরবে এবং কতগুলো জায়গায় তারা সারাদিন কাটাবে, একটা দিন কাটাবে, এমনকি রিক্সার নির্মাণের পদ্ধতি, রিক্সা পেন্টিং সব দেখবে। এইটা কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্ট করতে পারে। এইভাবে আমরা ছোটোখাটো পরিসরে হলেও এটাকে ধরে রাখতে পারি। এগুলো ছাড়া কিন্তু উপায় নেই। আপনি রিক্সা পেন্টিং কোথাও ইন্ট্রোডিউস করলেন, কিন্তু রিক্সাটা না থাকলে এই যে এন্টায়ার ডেকোরেশনটা, এই ডেকোরেশনের সঙ্গে যে রিক্সা পেন্টিংটা যখন যাচ্ছে তখনই আসলে এটাকে আমরা রিক্সা পেন্টিং বলতে পারি। কিন্তু রিক্সা থাকবে না, ওই পেন্টিংটা থাকলো কোথাও, সেটা দিয়ে আপনার কী হবে? তো এই জন্য পুরো জিনিসটা কীভাবে সেভ করা যায় সেটা মাথায় রাখতে হবে। আমাদেরও একটা ট্রেডিশন থাকতে হবে। একটা সরকার একটা ডিক্লেয়ার করতে পারে যে এটা রিক্সা ডে, আমরা সবাই রিক্সায় উঠে ওই দিন, ওই দিন ঢাকা শহরে শুধু রিক্সা চলবে। এটা তো কোনো কঠিন কিছু না। অসুবিধা কী ছিল? বছরে একটা দিন রিক্সা ডে হবে, অসুবিধা কেন? সবাই উঠবো এবং একটা রিক্সাকে প্রাইস দেওয়া হবে, একটা এলাকা ভিত্তিক প্রাইস দেওয়া হবে, যে ডেকোরেশনের জন্য প্রাইস দেওয়া হবে। তখন রিক্সাওয়ালারা কিন্তু ওই প্রাইসটা পাওয়ার জন্য সারা বছর তার এটা করে যাবে, কাজগুলো করে যাবে। এগুলো খুব কঠিন কিছু না, কিন্তু আমাদেরকে ওই রিক্সার মধ্যে রেখে এটাকে সার্ভাইভ যদি করাতে পারি তাহলেই কেবল এটা সার্ভাইভ করবে। আদারওয়াইজ শুধু পেন্টিংয়ের অংশটুকু যদি সরিয়ে রাখি, এটা দুদিন পরে লোকে ভুলেই যাবে যেটা রিক্সার সাথে ছিল। এর থেকে পরিত্রাণ পেতে হলে তোমাকে খুলে রেখে আসতে হবে অনেক অনেক দূরে একটি দুর্গে রাখা একটি বই, যা বন্ধ হয়ে আছে হাজার হাজার বছর ধরে। কিন্তু সেখানে যেতে হলে তোমাকে পাড়ি দিতে হবে অনেক অনেক জঙ্গল, নদী আর সমুদ্র, যেখানে বসবাস করছে রাক্ষস, খোখস আর সব বিষধর সব প্রাণী। আজ পর্যন্ত কেউ সে পথে পাড়ি দিতে পারেনি। সেখানে থাকবে এক সর্পরানী। তার গলা যদি তুমি জড়িয়ে ধরতে পারো, সেই সর্পরানী তোমাকে পৌঁছে দিবে দুর্গে।